তদন্ত কমিশনের 13 দিনে গুমের 400 অভিযোগ জমা। র্যাবের বিরুদ্ধেই বেশি। আয়নাঘরে ভুক্তভোগীদের তথ্যের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শনিবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ জানালেন প্রেস সচিব। এবার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা। প্রত্যাহার করা হবে সব মামলা, অনাস্থার জায়গা থেকে পরিবর্তন করতে হবে বললেন তথ্য উপদেষ্টা। এবং পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরো দমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগে পণ্যের দাম কমিয়ে দেন অনেক ক্রেতা, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য খবর। আয়নাঘর পরিদর্শনে ভুক্তভোগীদের অভিযোগের মিল পেলেও মুছে ফেলা হয়েছে প্রমাণ। সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন কমিশন অফ ইনকোয়ারি। সংস্থাটি জানায় 13 দিনে কমিশনের কাছে 400 অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার, যার বেশিরভাগ অভিযোগই র্যাবের বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও ভিন্ন মতাদর্শীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের মতো জোরালো অভিযোগ রয়েছে সাবেক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যার সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে এই কমিশনে অভিযোগ দায়ের করা যাচ্ছে। বৃহস্পতিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। তারা জানায়, যেসব অভিযোগ এসেছে তার বেশিরভাগই করা হয়েছে র্যাবের বিরুদ্ধে। অ্যাজ অফ ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্যদিবসে। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, সিটিটিসির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সামরিক গোয়েন্দা অধিদপ্তরের আয়নাঘর ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করে সংস্থাটি। এসব স্থানে কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি, তবে কমিশন বলছে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলা হয়েছে। ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। ডিজিএফআইয়ের যেটা আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, তো এখানে দেখা যাচ্ছে সাম চেঞ্জেস ওয়ার মেড প্রায়র টু আওয়ার ভিজিট। তো আমরা বলে আসছি ইন আনইকুইভোক্যাল টার্মস, ইন ক্যাটেগরিক্যাল টার্মস ডিজিএফআইকে, আপনারা এখন যে অবস্থা আমরা পেয়েছি এটা সেইভাবে যেন থাকে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের তলব করা হবে। এতে সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় কমিশন। এটা হচ্ছে খুব স্পষ্ট থাকা দরকার। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দাবি, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। বিকেলে রাজধানীর উত্তরায় এক মতবিনিময় সভা থেকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের ডাকও দিয়েছেন তারা। বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা, যেখানে ছিলেন গণ অভ্যুত্থানে আহতরাও। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সরকারকে অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগবাটোয়ারা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ নিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে?
চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। রাজধানীতে আয়োজিত আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা বাস্তবায়নকারীরা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হাসিনা সরকারের দোসরদের রেখে কোনো সংস্কার বাস্তবমুখী হবে না বলেও এ সময় মন্তব্য করেছেন বিএনপির নেতারা। সরকার বিরোধী আন্দোলনে বিইউবিটির নিহত 2 শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শোকার্ত পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনো সক্রিয়। বিদায়ী সরকারের আমলে করা বিভিন্ন চুক্তি কেন জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? শেখ হাসিনা কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা এখনো সচিবালয়ে বসে আছেন তারা আবারও ষড়যন্ত্র করতে পারেন। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। ইউনূস সরকারকে বিপ্লবের চেতনায় রাষ্ট্র সংস্কারের আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিন শনিবার বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে শফিকুল আলম বলেছেন, বিভিন্ন দফতরে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণে কাজ চলছে। 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হয়েছে। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক প্রোটেস্ট হচ্ছে, বা আমাদের শ্রমিক ভাই বোনরা অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে তারা প্রোটেস্ট করছেন। তো সে আলোকে এইটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যাতে প্রোটেস্টটা সেটার বিষয়ে লাস্টিং একটা স্টেপ নেন। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে। আর সাইবার নিরাপত্তা আইন বাতিল করার ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে এই আইনের আওতায় হওয়া সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। একই অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেছেন, গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলায় কোনো কালো আইন থাকবে না। রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন সংশোধনে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেছেন তারা। কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। আমি কোন ধরনের সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। সাইবার নিরাপত্তা আইনের মামলায় ভুক্তভোগীদের একজন খাদিজা এভাবেই তুলে ধরেন তার উপর নিপীড়নের গল্প। তার মতো অনেকেই জীবন থেকে হারিয়েছেন বহু সময়। সাইবার নিরাপত্তা আইন বাতিল নাকি সংশোধন হবে, গত কয়েকদিন ধরেই তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অংশীজনদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভুক্তভোগীরাও। সভায় অংশ নিয়ে আইনজ্ঞরা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসেবে তুলে ধরেন। কেউ সংশোধনের আহ্বান জানান, কেউ আবার বলেন পুরোপুরি বাতিল হোক এই কালো অধ্যায়ের। অনলাইনে হার্ট করলে এক ধরনের হবে, আর ফিজিক্যালি হার্ট করলে আরেক ধরনের হবে। এই কনসেপ্ট কোথা থেকে আসলো?
হাট যদি কেউ অনলাইনে করে এটা পেনাল কোডে আসবে না কেন? বাক স্বাধীনতার যদি সোকল রিজনেবল রেস্ট্রিকশন এনশিওর করতে হয়, সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে যাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আহত বলে যে ক্ষুণ্ণ করে, তাহলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন? আইনটি বাতিল চান তথ্য উপদেষ্টাও। বলেন, গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে যেন এই আইনে আর কোনো মামলা না হয়। অপপ্রয়োগের জন্যই আইনটাকে তৈরি করা হয়েছিল, কোনো মামলা যাতে আর না নেওয়া হয় এই মুহূর্ত থেকে। আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। এ সময় মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নাগরিকদের সুরক্ষায় নতুন আইন করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের কালাকানুন থাকবে না বলেও সাফ জানান ডক্টর আসিফ নজরুল। সংস্কারের মধ্যে তার প্রতিফলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফেরায় পুরো দমে উৎপাদন শুরু হয়েছে শিল্পাঞ্চলে। সকালে বৃষ্টি উপেক্ষা করেই দলে দলে কর্মস্থলে যোগদান পোশাক শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোজাফফর হোসেন জয়কে সঙ্গে নিয়ে দেখব রাজিবুল হাসানের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে কাজে ফিরেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সকাল থেকেই সাভারের ইপিজেড সহ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতেই কর্মব্যস্ত শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় কোথাও শ্রমিক অসন্তোষ নেই, স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। গাজীপুরের অধিকাংশ কারখানায় উৎপাদন সচল থাকলেও জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। তাদের সঙ্গে পাশের একটি কারখানার শ্রমিকদের যুক্ত হওয়ার আহ্বান জানান। সাড়া না দিলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে কিছু সময় শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নেন। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগরায় বিভিন্ন কারখানার সামনে স্বেচ্ছাসেবীদের পাহারা দিতে দেখা গেছে। শিল্প পুলিশের তথ্যমতে এখনও নানা জটিলতায় সাভারে 15টি ও গাজীপুরে 8টি কারখানা বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ। শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশ থেকে বিদেশি ক্রেতারা এবার কম দামে পণ্য কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। জগার প্যান্ট, নিট জ্যাকেটের মতো প্রতিটি পণ্যে কমানো হচ্ছে 2.5 থেকে 3 মার্কিন ডলার। অথচ জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, বন্যা সংকট কাটিয়ে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল দেশের তৈরি পোশাক শিল্প। স্বাক্ষর টুবুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে চলছে শ্রমিক অসন্তোষ। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতে অস্থিরতার সৃষ্টি করছে। আর অর্ডার নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই শ্রমিক অসন্তোষের ফায়দা নিচ্ছে প্রতিবেশী ভারত সহ পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। কিছু কিছু কাস্টমার তারা তৃতীয় ডেস্টিনেশনে চলে যাওয়ার চেষ্টা করছে। একবার অর্ডার ডাইভার্ট হলে সেই অর্ডার কিন্তু বাংলাদেশে ফিরবে না। এতে করে সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হবে আমাদের বিপুল একটা শ্রমিক গোষ্ঠীর কর্মসংস্থানের জায়গাটা নষ্ট হবে। নানামুখী সংকটে অনেকটা কম দামে তৈরি পোশাকের অর্ডার নিতে বাধ্য হচ্ছেন গার্মেন্টস মালিকেরা। বিশেষ করে আগে প্রতিটি নিট জগার প্যান্ট $12 বিক্রি হলো, এখন তা নেমে আসছে $8 থেকে $9। একইভাবে জ্যাকেট $12, ইয়োগা প্যান্ট $8, টি শার্ট $3.5 এবং শর্টস $7.5 রপ্তানি হচ্ছে। মিনিমাম 25% কম সিএম অফার করছে বাইরা। এটি গ্লোবাল ডিমান্ড কমে যাওয়া প্লাস আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদের পর্যাপ্ত অর্ডার না থাকায় আমরা কম প্রাইসে এই অর্ডার নিতে বাধ্য হচ্ছি। ভয়ানক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং এই প্রাইসে কাজটা আসলে কন্টিনিউ করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ছে। এদিকে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে ভয়াবহ বন্যা, এসব সংকটের মাঝেও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় $11 বিলিয়ন মার্কিন ডলার। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা সামনের অর্ডারগুলো ধরতে পারছি না। সবকিছু সমন্বয় করে যদি একটা টাস্ক ফোর্স গঠন করে যদি এই সেক্টরকে যদি হেল্প করার জন্য যদি
করতে চায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা অংশ কাটিয়ে উঠতে পারবো। ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে গার্মেন্টস রয়েছে 2564টি। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা রয়েছে। এইসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। আর বছরে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা ইন্টারন্যাশনাল বায়ারদের কাছ থেকে দামি এবং অভিজাত ব্র্যান্ডের অর্ডার তুলনামূলক কম পেয়ে থাকে। এখন যা পাচ্ছে তার থেকে আবার তারা রেট কেটে নিচ্ছে, আর এর ফলে বিপর্যয়ের কবলে পড়ছে দেশের গার্মেন্টস শিল্প। এই সংকট থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে ডেঙ্গুতে আজ 3 জনের মৃত্যু হয়েছে। খুলনা অঞ্চলেও বাড়ছে প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 119 জন। খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে 274 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। আর চলতি মৌসুমে এই বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন 11 জন। মানুষের সচেতনতার অভাবে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। এদিকে গত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে এখনও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানায় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। দেখছেন জনপদের সময়। এস আলমের মতো ব্যাংক লুটেরাদের আগের সরকারই তৈরি করেছে। বিকেলে সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান। ব্যাংকের টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছে তাদের সশরীরে দেশে হাজির করারও দাবি জানিয়েছে ওই সংগঠনটি। পরে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগের মতো ঢালাওভাবে না দিয়ে ঋণ দেয়া আগে ভালো মতো যাচাই বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে বিএবি নেতাদের। লুটেরাদের হাতে পড়ে ধসে পড়া ব্যাংক খাতের সংস্কারে একের পর এক নতুন কৌশল নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে সুদের হার বাড়ানোর পাশাপাশি বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্বল হয়ে পড়া 4টি ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে 945 কোটি টাকা তারল্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের সবল 5 ব্যাংক। এর পরদিন বৃহস্পতিবার বিকেলে ব্যাংক সহ দেশের আর্থিক খাতের সার্বিক বিষয় নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আসে বেসরকারি খাতের ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি। বৈঠক শেষে সংগঠনটির চেয়ারম্যান জানান, সরকারের পৃষ্ঠপোষকতাতেই দেশে তৈরি হয়েছে এস আলমের মতো ব্যাংক লুটেরা। এটা সৃষ্টি হওয়ার জন্য সাহায্য করা হয়েছে, বুঝছেন তো। সমস্যা তো এখানে যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এসকে টাকা দিয়ে দাও, তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে এস আলম যা করে করতে দাও, এইসব করে দেওয়া হয়েছে সরকার থেকে। এই সময় ব্যাংকের টাকা লুট করে যারা পালিয়েছেন বিদেশে তাদের সশরীরে হাজির করে বিচারেরও দাবি জানান তিনি। আমরা প্রস্তাব করলাম যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, পলাতকদের কোনো রাইট নাই কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে, এটা দেওয়া উচিত না। তাকে ফিজিক্যাল এখানে আসতে হবে। পরে অর্থ উপদেষ্টা জানান, তারল্য সংকট দূর করা সহ ব্যাংক খাতের সংস্কারে যেমন নিশ্চিত করা হবে বিএবির অংশগ্রহণ, তেমনি তারা যেন ঋণ দেওয়ার ক্ষেত্রে আগের মতো ভুল না করে দেয়া হয়েছে সেই পরামর্শ। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়। যত উদ্যোগী নেওয়া হোক না কেন দীর্ঘদিন ধরে তলানিতে থাকা গ্রাহকের আস্থা ফেরাতে সময় লাগবে বলেও মনে করেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।